লাইফ ইন্স্যুরেন্স এবং নন লাইফ ইন্স্যুরেন্স এই দুটো টার্ম আমরা প্রায় শুনে থাকি। অর্থাৎ একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, যে ইন্স্যুরেন্স মানে হচ্ছে বীমা, সেটা আমরা সবাই জানি। তো লাইফ ইন্স্যুরেন্স মানে যেটা জীবন বীমা। আর আরেকটা নন লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ এটা ঠিক জীবনের সাথে সম্পর্কিত না। এটা হচ্ছে নন লাইফ, মানে কাইন্ড অফ সাধারণ বীমা, অর্থাৎ স্পেসিফিক কোনো অ্যাসেটের জন্য বা প্রপার্টির জন্য বা কোনো ঘটনার জন্য বীমা। তো এটাই হচ্ছে মূল পার্থক্য, যে লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা যেটা সেটা কাইন্ড অফ আজীবনের জন্য। অর্থাৎ আপনি জীবন বীমা থেকে যদি একটা লাইফ ইন্স্যুরেন্স করে থাকেন, সেটা মানে হচ্ছে যে আপনি একটা পলিসি নিলেন এবং পলিসির এগেনস্টে প্রতি মাসে বা প্রতি বছরে একটা ফিক্সড প্রিমিয়াম আপনি পে করলেন ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে। দেন হচ্ছে আপনার মৃত্যুর পরে ওই পলিসির এগেনস্টে আপনার উত্তরাধিকার বা আপনার পরিবারের সদস্য বা আপনার নমিনি দেন হচ্ছে সেটার বেনিফিটটা পেতে থাকবে, ওই ইন্স্যুরেন্সের বেনিফিট। অথবা আপনার যদি মৃত্যু নাও হয়ে থাকে, একটা লং টার্ম একটা ডিউরেশন, লেটসে 25 বছর বা 30 বছরের একটা পলিসি এটা। তো কাজে ওই 30 বছর পরে যখন পলিসিটা ম্যাচিউর হবে, তখন যদি আপনি বেঁচেও থাকেন, তখন আপনিও সেক্ষেত্রে সেই ইন্স্যুরেন্সের বেনিফিটটা পেতে থাকবেন। তো জিনিসটা এরকমই হয় লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। হয় লং টার্ম, লেটসে 30 বছর, অথবা আপনার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার বা পরিবারের সদস্যরা পেতে থাকবে এই লাইফ ইন্স্যুরেন্স। আর আরেকটা যেটা আমরা বলে থাকি যে নন লাইফ ইন্স্যুরেন্স, তো এটা আসলে যেটা টার্ম শুনেই বোঝা যাচ্ছে যে নন লাইফ, অর্থাৎ আম, কোনো একটা ঘটনা, লেটস আমি যদি বলি যে কার ইন্স্যুরেন্স, তার মানে কি যে আপনার প্রাইভেট কার আছে, সেটা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়, ওইটা রিপেয়ারের জন্য যে কস্ট, সেই কস্টের একটা অংশ ওই নন লাইফ ইন্স্যুরেন্স থেকে প্রোভাইড করা হবে। বা লেটস এ হোম ইন্স্যুরেন্স, কোনো কারণে আপনার বাসায় যদি আগুন ধরে যায়, তখন সেটা রিপেয়ার কস্ট ওই ইন্স্যুরেন্সের থ্রুতে প্রোভাইড করা হবে। বা আপনি যদি লেটস এ ট্রাভেল ইন্স্যুরেন্স আপনি করলেন, কোনো কারণে ট্রাভেলিং এ আপনি যদি অসুস্থ হয়ে যান বা একটা ইমার্জেন্সি মেডিকেল সিচুয়েশন হয়, বা ট্রাভেলিং করা অবস্থায় আপনি রোড অ্যাক্সিডেন্টে পড়লেন, তখন কি হবে? তখন ওইটার দায় ওই নন লাইফ ইন্স্যুরেন্স বা ওই ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে কভার করা হবে। তো এটাই হচ্ছে বিষয়গুলো, এটাই মূল পার্থক্য যে লাইফ ইন্স্যুরেন্স এবং নন লাইফ ইন্স্যুরেন্সের। লাইফ ইন্স্যুরেন্স হয় আপনার হোল জীবন ব্যাপিয়া হয়ে থাকে, অথবা একটা লং টার্মের পরে। আর নন লাইফ ইন্স্যুরেন্স একটা স্পেসিফিক প্রপার্টি বা ঘটনার এগেনস্টে আপনি করে থাকেন, যেটা যদি আপনার প্রাইভেট কার এগেনস্টে করেন কার ইন্স্যুরেন্স, বা আপনার বাড়ির এগেনস্টে হোম ইন্স্যুরেন্স, বা যাদের যাদের ব্যবসায় আছে, দোকানপাট আছে, সেই দোকানের এগেনস্টে তারা নন লাইফ ইন্স্যুরেন্স করে থাকতে পারেন। তো ইন্স্যুরেন্স বা বীমা এই জিনিসটা আসলে আমাদের দেশে লাইফ ইন্স্যুরেন্স নন লাইফ ইন্স্যুরেন্স অনেকগুলো কোম্পানি আছে। কিন্তু বিষয় হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি দেখা গিয়েছে তারা প্রিমিয়াম নিয়েছে তাদের গ্রাহকদের থেকে একটা পলিসির এগেনস্টে, কিন্তু যখন ওই পলিসিটা ম্যাচিউর হচ্ছে, দেন আপন ম্যাচিউরিটি তারা আসলে পে ব্যাক করতে পারছে না, গ্রাহকের টাকা পরিশোধ করতে পারছে না। বিভিন্ন অনিয়ম বা লুটপাট, দুর্নীতি বা ল্যাক অফ গুড গভর্নেন্স ইত্যাদি বিভিন্ন কারণে আমরা দেখেছি বাংলাদেশের বেশ কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু তাদের গ্রাহকদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। একজন গ্রাহক এভাবে প্রিমিয়াম দিয়ে গিয়েছে মাসে মাসে বা বছরে বছরে, 10 বছরের একটা পলিসি, 10 বছর মেয়াদ শেষ হয়ে গেল, কিন্তু তারপরে সেই কোম্পানি তাকে সেই টাকা শোধ করতে পারছে না, কারণ হয়তো কোম্পানির লিকুইডিটি ক্রাইসিস বা উইক গভর্নেন্স, করাপশন ইত্যাদি ইত্যাদি। তো যার কারণে আসলে এই বীমা জিনিসটা সম্পর্কে আমাদের দেশে মানুষের মধ্যে ওইভাবে আস্থা নেই, বা আস্থার জায়গাটা তৈরি হতে পারেনি। তো এখন এই লাইফ ইন্স্যুরেন্স নন লাইফ ইন্স্যুরেন্স থিওরিটিক্যাল ডিফারেন্সটা আপনারা বুঝলেন। তো বাংলাদেশের সাপেক্ষে আসলে এই যে আস্থাহীনতা ইন্স্যুরেন্স কোম্পানির গুলোর ব্যাপারে, তো সেটার প্রেক্ষিতে আসলে আপনি যদি করতেও চান কোনো ইন্স্যুরেন্স লাইফ বা নন লাইফ, আপনি কোথায় করবেন? এটাও একটা কোশ্চেন, কোন কোম্পানিতে গিয়ে করবেন। তো এগুলো আসলে কোন কোম্পানিতে গিয়ে করবেন, এগুলোর জন্য আপনাকেও আসলে কাইন্ড অফ মার্কেট রিসার্চ করতে হবে। বাট তারপরও আমি যদি বলি, বাংলাদেশের রাষ্ট্রীয় যেই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেটা হচ্ছে যেটা জেবিসি আমরা বলে থাকি, জীবন বীমা কর্পোরেশন। এটা রাষ্ট্রায়ত্ত বা সরকারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো যেহেতু সরকারি, সেটা কম্পারেটিভলি সেফ আমি বলবো। তো সেটা একটা বিবেচনার বিষয় হতে পারে, এই জেবিসি বা জীবন বীমা কর্পোরেশন। তো এটা ছাড়াও বাংলাদেশের বেসরকারি খাতে যে বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, তার মধ্যে গত বছর যেটা দেখলাম যে সরকারের যেটা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি আছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে, তারা বাংলাদেশের কিছু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে পুরস্কার দিয়েছে তাদের গুড ট্র্যাক রেকর্ড, বা তাদের গ্রাহককে টাকা ফেরত দেওয়া সঠিক সময় ইত্যাদি ইত্যাদি, বা গুড গভর্নেন্স এর কারণে।
তো সেখানে যেই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পুরস্কার পেয়েছে তাদের ব্যাপারে আপনারা একটু স্টাডি করতে পারেন বা ওয়েবসাইট দেখতে পারেন তাদের, বা অন্যান্য গ্রাহকদের রিভিউ দেখতে পারেন। তো যেহেতু এটা সরকারি রেগুলেটরি অথরিটি থেকে পুরস্কার প্রাপ্ত, সেই হিসেবে মোটামুটি ধরে নেওয়া যায় যে তাদের ট্র্যাক রেকর্ড ভালো বা তাদের গুড গভর্নেন্স আছে। তো সেক্ষেত্রে আমি যেটা দেখলাম পুরস্কার প্রাপ্তদের তালিকায় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেমন দেখলাম যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এরকম বেশ কয়েকটা প্রাইভেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমি দেখেছি পুরস্কার প্রাপ্ত। তা আমার মনে হয় যেহেতু তারা পুরস্কার প্রাপ্ত, আমার মনে হয় দে হ্যাভ গুড ট্র্যাক রেকর্ড টু পে ব্যাক দেয়ার কাস্টমার্স। আর আরেকটা হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স, যেটা আপনি কোনো একটা স্পেসিফিক প্রপার্টি বা ঘটনার এগেনস্টে করতে চান। আপনার কার ইন্স্যুরেন্স হোক বা আপনার হোম ইন্স্যুরেন্স হোক বা ট্রাভেল ইন্স্যুরেন্স হোক বা কোনো একটা মেডিকেল ইন্স্যুরেন্স, যেটাই করে থাকেন। তো এক্ষেত্রে রাষ্ট্রীয় যেই নন লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে আছে, সরকারি যেই নন লাইফ ইন্স্যুরেন্স, সেটা হচ্ছে এসবিসি বা সাধারণ বীমা কর্পোরেশন। তো এগেন এটা যেহেতু সরকারি, সেহেতু এটা মোটামুটি নিরাপদ বিবেচনা করা যায়। তো সাধারণ বীমা কর্পোরেশনে আপনি সেক্ষেত্রে আপনার যেই কার ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স, এই বিষয়গুলো আপনি বিবেচনা করতে পারেন। আর বেসরকারি খাতে যেই নন লাইফ ইন্স্যুরেন্স গুলো আছে, সেগুলো যেমন আমি বলবো যে মেট লাইফ ইন্স্যুরেন্স, এটা বেশ ভালো একটা ইন্স্যুরেন্স কোম্পানি, ওয়েল রিপিউটেড বাংলাদেশে। মেট লাইফ ইন্স্যুরেন্স আছে এবং তারা লাইফ ইন্স্যুরেন্সও করে থাকে। দেন আছে আপনার যেটা প্রগতি ইন্স্যুরেন্স, এটাও একটা ভালো নন লাইফ ইন্স্যুরেন্স। দেন রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। তো এগুলো হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা ভালো ট্র্যাক রেকর্ড আছে বাংলাদেশে এবং সরকারি পুরস্কার প্রাপ্ত। তো এগুলো আপনারা বিবেচনা করতে পারেন, যেটা বললাম যে সরকারি এবং বেসরকারি খাত মিলে। এর মধ্যে মেট লাইফ বাংলাদেশে ভালোই জনপ্রিয় এবং তাদের ট্র্যাক রেকর্ডও ভালো এবং মোটামুটি কাস্টমার স্যাটিসফ্যাকশন তাদের আছে, যেহেতু তারা পলিসি ম্যাচুরিটির পর অন টাইম তাদের গ্রাহকদের পে ব্যাক করতে পারছে। তো মেট লাইফের পাশাপাশি যেটা আমি জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন, সরকারি যে ইন্স্যুরেন্স কোম্পানি বা বেসরকারি অন্যান্য যেগুলো বললাম প্রগতি বা ডেল্টা, সেগুলো আমার মনে হয় আপনারা তাদের ওয়েবসাইট বা কাস্টমার রিভিউ দেখে সিদ্ধান্ত নিতে পারেন। আর এগুলোর পাশাপাশি ব্যাংক অ্যাসুরেন্স, এরকম একটা কনসেপ্ট বাংলাদেশে প্রচলিত আছে, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্স করা। যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ওইভাবে আমাদের সমাজে ওইভাবে এখনো পেনেট্রেটিভ হয়নি বা এখন ওইভাবে জনপ্রিয় না, বাট ব্যাংক ব্যবস্থাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমাদের চাকরির স্যালারি ওখানে যায়, আমরা ব্যাংকে গিয়ে ডিপোজিট করি বা চেক দিয়ে টাকা উইথড্র করি বা এটিএম বুথ থেকে ক্যাশ উইথড্র করি। তো যার কারণে ব্যাংক ব্যবস্থার সাথে যেহেতু পরিচিত, তো ওই ব্যাংকের সাথে আমাদের যে ইন্টারাকশন বা কমফোর্ট জোন, সেটাকে ব্যবহার করে গ্রাহকদেরকে ইন্স্যুরেন্সে উৎসাহিত করার জন্য এই ব্যাংক অ্যাসুরেন্স এই সিস্টেমটা চালু করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। তো সেটাও আপনারা দেখতে পারেন যে কোনো একটা ভালো ব্যাংক থ্রোতে, ওই ব্যাংক যদি ব্যাংক অ্যাসুরেন্স থাকে, যেমন আমি সেদিন ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা ইবিএল এর ওয়েবসাইটে গিয়ে দেখলাম তারাও এই ব্যাংক অ্যাসুরেন্সের সিস্টেমের সাথে একটা চুক্তি আছে, এবং মেট লাইফ বাংলাদেশ যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তো আপনি ইবিএল এর থ্রুতে ওই মেট লাইফ বাংলাদেশ ইন্স্যুরেন্সের কোনো একটা প্রোডাক্ট আপনি নিতে পারেন বা কোনো একটা পলিসি আপনি কিনতে পারেন, এবং ইবিএল এর মাধ্যমে আপনি মাসে মাসে বা বছরে বছরে আপনার যে প্রিমিয়াম দেয় সেটা দিবেন। লেটস সে ইবিএল এ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখান থেকে ডেবিট হয়ে যাবে। দেন এভাবে মেট লাইফের যেই পলিসির এগেনস্টে প্রিমিয়াম আপনি ইবিএল এর থ্রুতে দিতে পারবেন। আপনার মেট লাইফ বাংলাদেশের অফিসেও ভিজিট করা লাগবে না, আপনি ইবিএল এর কোনো একটা ব্রাঞ্চে ভিজিট করবেন যেখানে ব্যাংক অ্যাসুরেন্স করা হয়, তারাই আপনার পক্ষে ওই প্রিমিয়ামটা পে করবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। দেন মেয়াদান্তে আপনাকে মেট লাইফ সেটার রিপে করবে। তো আপনি যদি ইন্স্যুরেন্স কোম্পানিতে যেতে কমফোর্টেবল ফিল না করেন, তাহলে ব্যাংক অ্যাসুরেন্স অর্থাৎ ব্যাংকের থ্রুতে কোনো একটা ভালো ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম নেওয়া, সেটাও একটা ভালো পদ্ধতি। তো এক্ষেত্রে অবশ্যই ভালো ব্যাংক এবং ভালো ইন্স্যুরেন্স কোম্পানি, এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে যে লাইফ ইন্স্যুরেন্স, নন লাইফ ইন্স্যুরেন্স পার্থক্য কি, এবং সরকারি বা বেসরকারি খাতে ভালো কোম্পানি কোনগুলো লাইফ বা নন লাইফ ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে, এবং ইন্স্যুরেন্স কোম্পানিতে সরাসরি না গিয়ে ব্যাংকের থ্রুতে আপনি ব্যাংক অ্যাসুরেন্স সিস্টেমে কিভাবে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম করতে পারেন, সেই বিষয়টাও ক্লিয়ার হয়েছে। তো একটা জিনিস মনে রাখবেন যে ইন্স্যুরেন্স কিন্তু কোনো বিনিয়োগ নয়, এটা হচ্ছে একটা রিস্ক ম্যানেজমেন্ট টুল। এটা এমন না যে আপনি বিনিয়োগ করবেন, বা এটা কোনো ডিপিএস না। আপনি মাসে মাসে প্রিমিয়াম দিচ্ছেন, কিন্তু ব্যাংকেও আপনি মাসে মাসে ডিপিএস এর ইনস্টলমেন্ট দিতে পারেন, আপনাকে মেয়াদান্তে রিটার্ন দিচ্ছে। কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু এইভাবে চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে এটা হচ্ছে একটা রিস্ক ম্যানেজমেন্ট টুল।
এবং এটার একটা ভালো সাইড হচ্ছে যে আপনার বিনিয়োগ পরিকল্পনা যেটা সেটা সুরক্ষিত থাকে। অর্থাৎ আপনার একটা প্ল্যান হচ্ছে প্রতি মাসে মাসে আপনি লেটসে 10,000 টাকা এসআইপি করছেন মিউচুয়াল ফান্ডে, কিন্তু হঠাৎ কোনো একটা আম, অসুস্থতায় বা অ্যাক্সিডেন্টে আপনার অনেক টাকা খরচ হয়ে গেল, তখন দেখা গেল ওই এসআইপি 10,000 টাকা তো করতে পারছেন না, বরং আগের সঞ্চয় ভেঙে আপনাকে খেতে হচ্ছে, আগের এফডিআর ভেঙে আপনাকে চিকিৎসার বিল দিতে হচ্ছে, বা ঋণ করে হলেও আপনাকে বিল দিতে হচ্ছে। তো এই ধরনের যে আনএক্সপেক্টেড বা সাডেন সিচুয়েশন গুলো তৈরি হয়, এবং আমাদের যে কারো লাইফেই হতে পারে, এগুলো কাউন্টার দেওয়ার জন্য ইন্স্যুরেন্স হচ্ছে একটা রিস্ক ম্যানেজমেন্ট টুল। এটার পজিটিভ সাইড এইটাই যে আপনার বিনিয়োগ পরিকল্পনা, আপনার আয় ব্যয়ের যে পরিকল্পনাগুলো থাকে, এগুলো যাতে প্রি প্ল্যান্ড ওয়েতে আপনি আগাতে পারেন, সেজন্য ইন্স্যুরেন্স আপনাকে সেই মেন্টাল যে পিস অফ মাইন্ড সেটা আপনাকে দিয়ে থাকে। কারণ হঠাৎ যদি আপনার আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বা আপনার বাসায় আগুন ধরে যায়, বা হঠাৎ হসপিটাল বিল অনেক হয়ে গেল, তাহলে তো আপনার বিনিয়োগ পরিকল্পনা সব ভেস্তে যাচ্ছে। যাতে ভেস্তে না যায় সেই জন্য ওই ইন্স্যুরেন্সটা থাকলে আপনার আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, 10 লাখ টাকা আপনার রিপেয়ার কস্ট লাগলো, কোনো সমস্যা নাই, আপনার 10 লাখ টাকা রিপেয়ার কস্ট বলে আপনাকে 5 লাখ টাকার এফডিআর ভাঙতে হবে আর 5 লাখ টাকা লোন নিতে হবে তা নয়। আপনার স্টিল ইন্স্যুরেন্স কভারেজ আছে, আপনি সেটার এগেনস্টে আপনি প্রোটেকশন পাচ্ছেন। তো এই যে মেন্টাল পিস অফ মাইন্ড থাকছে, এবং যে কোনো দৈব দুর্বিপাক বা যে কোনো দুর্ঘটনায় আপনি একটা ব্যাকআপ পাচ্ছেন, যার কারণে আপনার আগের সেভিংস এ হাত দিতে হচ্ছে না, বা আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার ভেস্তে যাচ্ছে না। এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট টুল। তো এখানে কোনো রিটার্নের আশা করা যাবে না, কিন্তু যখন এই ধরনের দুর্ঘটনা ঘটছে, হঠাৎ বিশাল অঙ্কের টাকা খরচ হয়ে যাচ্ছে, তখন এইটার কভারেজের জন্য হচ্ছে ইন্স্যুরেন্স একটা ভালো মাধ্যম। তার মানে আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তারপরও কোনো কোশ্চেন বা কমেন্ট যদি থাকে, আমাকে আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই আপনার সকল কোশ্চেনের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ।